নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো তোমরা তো আগের দিন দেখেছিলে যে আমি মাইথন ড্যাম ঘুরতে গেছিলাম, মানে আমি ভাই আর আমার বর মিলে। তো তারই পরবর্তী অংশ নিয়ে চলে আসলাম, আর তার সাথে কিছু অ্যাড করে দিলাম হচ্ছে পুজোর ক্লিপস, মানে বরণ করা থেকে শুরু করে সবাই হুল্লোড় করে আনন্দ করা। দেখতে থাকো। কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো বোটিং করার পর ভাবছিলাম যে এবার বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার পথে যে দৃশ্যটা দেখলাম, আমরা সবাই গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। মানে অরিজিনাল যে সৌন্দর্যটা এখানে রয়েছে, না হলে বুঝতেই পারতাম। জলের একটু ফ্লোটা দেখো। আমরা তো ভেবেছিলাম যে বোটিং করা হয়ে গেছে, আইল্যান্ডগুলো দেখা হয়ে গেছে, তার মানে এবার হয়তো ফিরে যেতে হবে। তো আমরা যে রাস্তা দিয়ে হোটেল থেকে এসছিলাম, কিন্তু ফিরছিলাম অন্য রাস্তা ধরতে গিয়ে আমার বরকে হঠাৎ করেই বললাম গাড়ি দাঁড় করাও। প্রচুর লোক দেখি ওখানটায় দাঁড়িয়ে আছে। তো যখন সামনে গেলাম, এই অপরূপ দৃশ্য দেখার পরে ভাবছিলাম এটা দেখে না গেলে তো পুরোপুরি মিস করে যেতাম। মানে মাইথন ড্যাম যার জন্য বিখ্যাত সেটাই তো দেখা হতো না। পর ওদের দুজনকেও কিন্তু গাড়ির থেকে নামিয়ে নিলাম, বললাম চলে এসো, অরিজিনাল দৃশ্যটা দেখবে। তো সবাই মিলে কিছুক্ষণ মানে পুরো হতভম্ব হয়ে জায়গাটা দেখলাম, বেশ সুন্দর লাগলো। সত্যি বলছি, একদিনের জন্য মাইথন ড্যাম ঘোরার জন্য যথেষ্ট উপযুক্ত জায়গা। আর যে রাস্তা দিয়ে ফিরছিলাম, আস্তে আস্তে দেখছিলাম প্রচুর হোটেল রয়েছে। যেহেতু আগেই বললাম আমাদের হঠাৎ ডিসিশন, আমরা তো আগেই হোটেল বুক করে ফেলেছিলাম, যার ফলে কিন্তু মাইথন ড্যাম থেকে হোটেলটা আমরা একটু দূরে নিয়েছিলাম। যদিও খুব বেশি দূরে ছিল না, 5-10 মিনিট মতো লাগে, কিন্তু মাইথন ড্যামের পাশেও যে এত হোটেল আছে, আর এই হোটেলগুলো এত প্রকৃতির মাঝখানে, সত্যি বলছি আগে জানলে হয়তো আমরা এখানেই থাকতাম একটা নিরিবিলি পরিবেশে। তো দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর। আর সেদিন না ওয়েদারটা ছিল অসাধারণ, মানে বৃষ্টি হচ্ছে, তার সাথে গাড়িতে লং ড্রাইভ, মানে বুঝতেই পারছো কি একটা সিচুয়েশন। সত্যি কথা বলতে মাইথন ড্যাম কিন্তু আমাদের চাকদা থেকে বিশেষ একটা দূরে নয়। কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজ হয়ে গেলে ওই 3 থেকে 4 ঘন্টা, হার্ডলি 4.5 ঘন্টা মতো লাগে। তো আমরা যেহেতু যাওয়ার দিন হঠাৎ ডিসিশন নিয়েছিলাম বেথুয়া ডোরির ওখানে গিয়ে, তাই আমরা প্রচুর ঘুরে গেছিলাম বলে আমাদের বহুত জার্নি হয়ে গেছিল। তো তোমরা এরকম ভুল ডিসিশন নিও না, ভেবেচিন্তেই যেও। আর যদি কেউ মনে করো যে পিকনিক করতে যাবে, সত্যি একটা উপযুক্ত জায়গা, মানে পিকনিক করে একদিনের মধ্যে আবার ফিরেও আসা যায়, এতটাই আমাদের বাড়ির থেকে কাছে। কাছে বলতে খুবও কাছে নয়, যে মোটামুটি 10-15 মিনিট বা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে, কিন্তু সকালে বেরোলে মোটামুটি রাতের মধ্যে পিকনিক করে ব্যাক করা যায়। তাই শীত তো পড়ে গেছে, যারা চাইছো যে পিকনিক স্পট হিসাবে কোথায় যাওয়া যায়, তো এই জায়গাটাকে কিন্তু অবশ্যই বাঁচতে পারো। আর যদি কেউ মনে করছো যে নিরিবিলিতে মানে একটা দিন কাটাবো কাছাকাছির ভেতরে, তো এই জায়গাটা কিন্তু খুব পারফেক্ট জায়গা। তো দেখতেই পাচ্ছ আমরা 3 জনে মিলে ফিরছিলাম বাড়ির দিকে। যাওয়ার সময় যতটা জার্নি হয়েছিল, ফেরার সময় কিন্তু ততটা জার্নি মনে হচ্ছিল না। আর দেখো কথায় কথায় আমরা পৌঁছে গেছি বর্ধমানে। আমরা তো যাওয়ার সময় আসানসোলে খেয়েছিলাম, আসানসোলের খাবারগুলো অসাধারণ ছিল। আর ফেরার সময় কিন্তু বর্ধমানে এসে আমরা দাঁড়িয়েছিলাম। আর বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা তো তোমরা জানো খুবই ফেমাস। আমাদের খাবার 2টো ডিম থালি নেওয়া হয়েছে, একটা চিকেন থালি নেওয়া হয়েছে, সয়াবিন আলুর তরকারি, আলুর পোস্ত, ভাজা, ডাল, আর ডিমটা এখন আসেনি দেবে। যেই দোকানে তোমাদের মিহিদানা সীতাভোগ দেখালাম, সেই দোকানে কিন্তু
পাশেই আবার ওদের খাবারেরও দোকান আছে, তাই আমরা ওখান থেকে কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে বর্ধমানের খাবার খুব একটা বিশেষ আমার ভালো লাগেনি। আসানসোলে যতবার খেয়েছি সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছে খাবারগুলো। আর মিহিদানা সীতাভোগ তো প্যাক করে নিয়েছিলাম বাড়ির জন্য, কারণ বর্ধমানের তো বিখ্যাত। এখন তো দুর্গাপুজো ছিল, কাশফুলের চারিদিকে মানে একদম বন হয়ে গেছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর এরকম ওয়েদারে গাড়ি চড়ে চড়ে সব কিছু দেখতে দেখতে আসার মজাটাই কিন্তু আলাদা। গরম থাকলে যেমন এসি চালাতে হয়, তখন বাইরের ওয়েদারটা উপভোগ করা যায় না, কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু বেশ বাইরের ওয়েদারটা ভালোভাবে উপভোগ করা যায়। মানে 4 চাকায় বসে, বাইকে হলে সত্যি কথা বলতে অসুবিধাই হয়। হঠাৎ করে এরকম প্ল্যান করে কোথাও ঘুরতে গিয়ে এত সুন্দর আনন্দ করলে মনটাও বেশ ভালো হয়ে যায়। মানে সারা পুজোতে তো ঠাকুর প্রচুর দেখেছি এবার, অন্যবার এতটা দেখা হয় না। তার সাথে একটা এরকম শর্ট আউটিংও যদি যুক্ত হয়ে যায়, এটা একটা উপরই পাওনা বলতে পারো। সত্যি কথা বলতে আমিও ঘোরা পাগল, আমার থেকে বেশি ঘোরা পাগল হচ্ছে আমার বর। তার ফলে কিন্তু উনি এরকম হঠাৎ হঠাৎ ডিসিশানগুলো নিয়ে নেয়, তার ফলে আমাদের এরকম সুন্দর সুন্দর একটা শর্ট ট্রিপ হয়ে যায়। বড় ট্রিপ তো আছেই, হঠাৎ হঠাৎ এরকম শর্ট ট্রিপগুলো কিন্তু মনকে বেশ আনন্দ দেয়। আর জানো তো সেই দিন ছিল দশমী, মানে আকাশে বাতাসে যেন একটা বিদায়ের সুর। আনন্দ তো রয়েইছে, তার সাথে আবার কিন্তু একটা বিষাদের সুরও ছিল। আবার সেই একটা বছরের অপেক্ষা, মানে বাঙালিরা যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে দেখো সেদিন যেহেতু দশমী ছিল, অনেক জায়গা থেকে মাকে দেখো বিসর্জনের পথে নিয়ে যাচ্ছিল, তা দেখতে বেশ লাগছিল। আর যাওয়ার সময় তো বললামই যে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ফেরার সময় আমরা খুবই চটজলদি ফিরে গেছিলাম। তো ফিরে অনেক দিন পর মা কাকিমার সাথে আবার একটু গেলাম পাড়ার মণ্ডপে। এই যে দেখতে পাচ্ছ আমার কাকিমণি রেডি হয়ে চলে এসছে, আর আমিও বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে কিন্তু মা আর কাকিমার সাথে যাচ্ছিলাম পাড়ার পুজো মণ্ডপে। এই যে দেখো আমার মাও রেডি হয়ে চলে এসছে। তো সবাই মিলে গিয়ে অনেক দিন পর পুজোর একটা প্রোগ্রাম দেখব, যেটা একদমই দেখা হয়ে ওঠে না এখন। তো প্রোগ্রাম তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো, আমরা যদি একটু লেট করেই গেছিলাম। আর এরকম সোশ্যাল গ্যাদারিংগুলোতে গেলে কিন্তু অনেকের সাথেই দেখা হয়ে যায়, যাদের সাথে অনেক দিন আর কি দেখা সাক্ষাৎ হয় না। তো বেশ ভালোই লাগলো। দেখো একটা বোন কি সুন্দর নাচ করছিল, কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। সত্যিই ওরা দারুণ করেছে প্রোগ্রামগুলো, তো যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের সাথে তুলে ধরার। আর এটা ছিল সব থেকে ক্ষুদে সদস্য, ও তো ভীষণই ভালো নাচ করেছে। মানে সত্যি কথা বলতে আমি তো এই বয়সে এরকম পারতাম। যে মেয়েটি শাড়ি পরে গান করছিল ওটা ছিল আমার মামার মেয়ে, খুবই সুন্দর গান করে ও। আরও সবার প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো পুজোর প্রোগ্রাম দেখে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে আমাকে ছাড়া। যা একটু যোগ করলাম, মানে আমাকেও অফার করেছিল, আমি আর খাইনি আর কি। তারপরে গিয়ে দেখি আমাদের বাড়ির পাশে আর একটা পুজো হয়, যে পুজোতে আগে কিন্তু আমি বেশ ইনভলভ থাকতাম। তো সেই পুজোয় দেখো কাকিমারা খুব নাচানাচি করছিল, বেশ আনন্দ করছিল, আমিও তাতে কিছুটা সময় সামিল হয়েছিলাম। তারপরে গেছিলাম বাড়িতে, তারপরে আর ব্লগ করা হয়নি। পরের দিন সকালে একদম চলে আসলাম, পরের দিন রাতের বেলা। এটা ছিল হচ্ছে মাকে বরণ করার মুহূর্ত। মানে সত্যি কথা বলতে অন্যবার তো ঘুরতে চলে যায়, তাই মাকে কিন্তু বরণ করতে পারি না, তো এবার সুযোগ হয়েছে। আমরা এখন সবাই মিলে বরণ করতে যাচ্ছি মাকে। সুন্দর করে বউ সেজে নিয়ে চলেছি মা আর কাকিমার সাথে বরণ করতে। মানে এরকম পাড়ার মণ্ডপে গিয়ে বরণ আমার মানে করাই হয়নি বিয়ের পর থেকে, এইবারই প্রথম বলতে পারো। দেখো সবাই কত সুন্দর করে লাইন দিয়ে বরণ করছিল। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম সবার সাথে, আর অনেক দিন পর সবার সাথে একটু সিঁদুর খেলবো, একটু দেখা সাক্ষাৎও হয়ে গেল। বিয়ের পর মেয়েদের কাছে কিন্তু কিছু কিছু রিচুয়ালস খুবই স্পেশাল হয়, তার মধ্যে এটা একটা। প্রথমেই দেখতে পাচ্ছ লাইনে আমার কাকিমণি বরণ করতে উঠে গেছে। তো বেশ ভালো লাগে, মাকে নিজে হাতে বরণ করার একটা আনন্দই আলাদা। তো এরপরে ভয়েস দেবো না, তোমরা আমাদের বরণটা দেখতে থাক। যে আমি উঠে গেছি বরণ করতে। তো আমার মা কিন্তু ক্যামেরাতে একদমই পটু নয়, তো আমার ডাইরেকশন অনুযায়ী আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, জাস্ট স্মৃতিতে ধরে রাখবো। এইবার পাড়ার মণ্ডপে এরকম করে উঠে চৌকিতে উঠে প্রথম বরণ করলাম, তো সেটা সবসময় একটা স্পেশাল। মাকে বললাম
তুমি যেরকমই পারো সেরকম করে একটু ভিডিও করে দাও। তো এই স্পেশাল মোমেন্টগুলো পরে কিন্তু আবার ভিডিওগুলো দেখলে মনে করতে পারবো। তো আমি কতটা বরণ করতে পেরেছি জানি না, মানে মাকে তো বরণ আগেও করেছি, মানে কালী মাকে, আমাদের বাড়ি যখন বাৎসরিক কালী পুজো হয়, কিন্তু দুর্গা মাকে বরণ করেছি আগে, কিন্তু মানে পাড়ার মণ্ডপ এরকম সবার সাথে মিলেমিশে বরণ করেছি প্রথম। খুবই ভালো লাগছিল। আর দেখতে থাকো আমি কিভাবে বরণ করি, ভুল ত্রুটি হলে সেটাও বলো। আর সত্যি কথা বলতে এগুলো যেন এক একটা স্মৃতি মনের কাছের। যতই তুমি ঘোরো ফেরো যাই করো, এই রিচুয়ালসগুলো না আমার কাছে সবসময় খুব ইম্পর্টেন্ট, আর খুবই ভালোবেসে করি রিচুয়ালসগুলো। তো কেমন হলো জানিও। আর এরকম সেজে গুজে, বউ তো সাজে সবসময় সাজা হয় না, তো যখন সাজে গুজি বেশ ভালোই লাগে। আর শাড়িটাও পরা হয় না ব্যস্ততার কারণে, তো শাড়ি পরতেও খুবই ভালো লাগে। এর সাথে সাথে মায়ের সন্তানদেরও কিন্তু আমি এক এক করে বরণ করে নিচ্ছিলাম। তো তোমরা আমার সাথে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জানো তো, ছোটোবেলায় মার সাথে এই বরণ কিন্তু দেখতে যেতাম। মানে মা যখন বরণ করতে যেত আর এক মাকে, মানে দুর্গা মাকে, তখন কিন্তু আমি বই নিয়ে গিয়ে বইগুলো পায়ে ছুঁয়ে নিয়ে আসতাম। তখন দেখতাম মা কি সুন্দর করে বরণ করে, আর যেই সিঁদুর খেলে না, মুখটা যে কি অসাধারণ হয়ে যায়। তখন তো এত ফোন ছিল না, তাই ফটোগুলোকে খুব একটা ক্যাপচার করে রাখতে পারতাম না। স্মৃতির থেকে আর বড় ক্যাপচারিং গ্যাজেট কি হতে পারে। তো এই কথাগুলোকে কিন্তু মনের এক কোণে রেখে দিই। তো এক সময় আমাদের সংসারে প্রচুর ভরপুর সংসার ছিল, দাদু ঠাকুমা সবাই ছিল। তো এক এক করে সবাই আমাদের থেকে বিদায় নিয়েছে, শুধু রেখে গেছে আমাদের এই ঐতিহ্যগুলো, এই শিক্ষাগুলো। তো যতটা পারি সেগুলো মেনে চলার চেষ্টা করি। পুরোটা যদিও করতে পারি না, কিন্তু আমার বরাবরই কেন জানি না ভগবানের প্রতি আস্থা। তো অনেকে সেটাকে কিন্তু কমজোরি বলেও মনে করতে পারে, কিন্তু আমার কাছে যেন সেটাই একটা শক্তি। তো দেখো এরকমভাবে বরণ করতে কি যে ভালো লাগছিল। মানে প্রথম এরকম আমি সব ঠাকুরদের এত সুন্দর করে বরণ করলাম। কিন্তু তোমাকে এগুলো হাতে ধরে শেখাতে পারবে না যদি নিজের ইচ্ছা না থাকে। তোর অনেক নিয়ম কানুন কিন্তু আমার ঠাকুমা দাদু এদের থেকে কিন্তু শেখা। তো আমাদের বাড়িতে তো আগে 12 মাসে 13 পার্বণ পুজো হতো, যদিও এখন সময়ের অভাব বলো, তারপরে শরীরের অবস্থার ওপরও ডিপেন্ড করে কিছুটা, অনেক পুজো পালিয়ে উঠে গেছে। পুজোগুলো কিন্তু আগে আমাদের বাড়িতে খুব নিয়ম রীতি সহকারে হতো, এখনও হয়, কিন্তু সেগুলো হয়তো মন্দিরে গিয়ে করা হয়। কিন্তু 12 মাসে 13 পার্বণ, সত্যি বলছি তখন যদি কোনো একটা গ্যাজেট আমার কাছে থাকতো যে ক্যাপচার করে রাখতে পারতাম, তাহলে হয়তো কিছু স্মৃতি ক্যাপচার করে রাখা যেত। আর দাদু ঠাকুমারও হয়তো কিছু স্মৃতি তখন ধরে রাখতে পারতাম, যেগুলো এখন হয়তো দেখতে পারতাম। তাই কিন্তু যতটা চেষ্টা করি এখন আমি মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার। তো ব্লগ মানে তোমরা শুধুই ভেবো না যে পয়সার জন্যই বা ফেমের জন্যই করি, আমি মন থেকে ভালোবেসে করি। আর তোমরা যদি সহযোগিতা করো তাহলে হয়তো কিছুটা আরও আগ্রহ পাবো এগুলো করে রাখার। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো করি মানে নিজস্ব ইনকাম কতটা করতে পারবো কি বড় হতে পারবো জানি না। যারা যারা আমাদের খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক, আমাদের পুজো মণ্ডপের সামনে এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন। কামালপুর বলাকা সংঘের পক্ষ থেকে শুভ বিজয় উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের পুজো মণ্ডপের সামনে থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা যারা যারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক, পুজো মণ্ডপের সামনে থেকে এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন। বন্ধুরা, তো পাড়ায় সবাই মিলে কিন্তু সিঁদুর খেলা চলছে। আর ওদিকে দেখো মা কাকিমাকে তো আগেই আমি সিঁদুর মাখিয়ে দিয়েছি। তো এই বেস্ট পার্ট লাগে আমার, একদম দারুণ লাগে। আর দেখো মানে সিঁদুর খেলার পরে প্রত্যেকের মুখ যেন আরও ফুটে ওঠে। সিঁদুর খেলে যারা বেরোবে তাদের প্রত্যেকে কিন্তু খিচুড়ি দিচ্ছিল, এমনিও রাস্তারও সকলকে দিচ্ছিল। তো এরপরে বাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো আমি বরের সাথে করে একটু বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘোরাফেরা করলাম। তারপরে কিছুটা ঘুরে ফিরে আবার চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে, কারণ পুজো মণ্ডপে ছিল আজকে নাচ গান হই হুল্লোড়।
তো সেগুলো তো মিস করলে চলবে না। আগে তো বহুত আনন্দ করতাম, এরকম নাচতাম, পরিবারের সবাই মিলে ভীষণ আনন্দ করতাম। কিন্তু যদিও এখন এগুলো করা হয়ে ওঠে না, তবুও এবছর কিছুটা সুযোগ পেয়েছিলাম সেটা দেখার বা পার্টিসিপেট করার। আর তখন তো বৃষ্টি হয়েছিল, জানো, চারিদিকে প্রচণ্ড জল জমেছিল। তো অবস্থা তো খুবই খারাপ ছিল, আমাদের চাকদা চৌরাস্তার অবস্থা তো জানো কি হয়ে যায়। যদি বৃষ্টি হয়েছিল না তাতেই এতটা জল, আর যদি বৃষ্টি হতো তাহলে তো তোমরা ভাবো যে কি অবস্থা হয়ে যেত। তো চাকদার এই পরিস্থিতির যে কবে সলিউশন হবে জানি না, আশা রাখছি হবে খুব তাড়াতাড়ি। তো এই দিকে দেখো সবাই মিলে গিয়ে দেখি আনন্দ করছে, আর আমার কাকি তো ভীষণ আনন্দ করে। এই যে দেখো আমার কাকিমা কিন্তু নাচ করছিল, আর আমাকেও দেখো টেনে নিয়ে যাচ্ছিল। তো আমার আর ভিডিওটা নেওয়া হয়নি, কারণ নিজের ভিডিও নিজে কি করে বানাবো। তো সবারই ভিডিও নিচ্ছিলাম, আর ওদিকে দেখো আমার কাকা কাকিমা দুজনে মিলেই কিন্তু আনন্দ করছে। আগে কিন্তু আমার বাবাও খুব আনন্দ করতো। তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, সময় কত তাড়াতাড়ি বয়ে যায়। তো অনেক দিন পর সেই আনন্দটা উপভোগ করলাম। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনে আমাদের ক্লাবে খাওয়া দাওয়া চলেছে। তো বিজয়া দশমীতে মিষ্টিটা কি করে মিস যায়, মিষ্টি ছাড়া তো একদমই চলে না। লাস্ট পাতে ছিল মিষ্টি মুখ, তো মিষ্টি মুখ দিয়েই বিজয়া দশমী শেষ হয়ে গেল। তো আমার ব্লগটাও আজকে এখানে শেষ করছি, দুর্গাপুজোর ব্লগও এখানেই শেষ করলো। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে